সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আজকে জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার কোষ এবং এর গঠনের আমরা গত ক্লাসে ক্রোমোজোমের গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম, ক্রোমোজোমের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করেছিলাম। কিন্তু আজকে আমরা আলোচনা করব কোষ এবং এই চ্যাপ্টারের বংশগতীয় বস্তু বিষয়ে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বংশগতীয় বস্তু। বংশগতীয় বস্তু সাধারণত ডিএনএ আরএনএকেই ধরা হয়। তো আমরা আজকে বংশগতীয় বস্তু নিয়ে আলোচনা করব। তা আলোচনার শুরুতেই আমরা বংশগতীয় বস্তু কিভাবে আসলো সে জিনিসটা একটু দেখে নিই। যে কোষ মধ্যস্থ যেসব উপাদানের মাধ্যমে পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সন্তান সন্ততিতে বাহিত হয় তাদেরকে বংশগতীয় বস্তু বলা হয়। অর্থাৎ কোষের যে বিভিন্ন উপাদান আছে, এই উপাদানগুলোর মধ্যে যে সমস্ত উপাদান, সেটা যদি মাইটোকন্ড্রিয়া হয়, নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের যে বিভিন্ন অংশ আছে সে অংশগুলো হয়, মাইটোকন্ড্রিয়া হয় বা মাইটোকন্ড্রিয়ার অংশ হয়, যে উপাদানটাই হোক না কেন, সেই উপাদানগুলো যদি পিতামাতার চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম স্থানান্তরিত করে, তাহলে সেটাই হবে বংশগতীয় বস্তু। তো বংশগতীয় বস্তু সম্পর্কে সর্বপ্রথম সুইস চিকিৎসক ও রসায়নবিদ ফ্রেডারিক মিশ্চার উনি মূলত নিউক্লিয়াসে একটা নতুন ধরনের একটা রাসায়নিক পদার্থ আবিষ্কার করেন। এই পদার্থটার নাম দেন, যেহেতু এটা নিউক্লিয়াসে পাওয়া যায় এই জন্য এটার নাম দিয়েছিলেন নিউক্লিন। এরপরে 1889 সালে অল্টম্যান নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখতে পান। অ্যাসিড বলতে জৈব অ্যাসিড, মূলত যে জৈব অ্যাসিডের ধর্ম দেখতে পান এবং তিনি নিউক্লিন নামটা পরিবর্তন করে এর নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড। তাহলে ফ্রেডারিক মিশ্চার নাম দিয়েছেন নিউক্লিন, যেহেতু নিউক্লিয়াসে এটা পাওয়া যায়, এবং অল্টম্যান অ্যাসিডের ধর্ম পাওয়া যায়, এই জন্য এর নাম দিয়েছে নিউক্লিক অ্যাসিড। 1952 সালে হার্শি অ্যান্ড চেজ নামক দুইজন বিজ্ঞানী তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে ডিএনএ হচ্ছে বংশগতীয় বস্তু। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড এনএ, নিউক্লিক অ্যাসিড হচ্ছে এনএ, এই নিউক্লিক অ্যাসিডের দুইটা ভাগ আছে, ডিএনএ এবং আরএনএ, অর্থাৎ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড। এই দুইটার মধ্যে ডিএনএ বংশগতীয় বস্তু, এটা 1952 সালে হার্শি এবং চেজ প্রমাণ করেন। এবং পিতামাতার সকল বৈশিষ্ট্য সাধারণত ওই ডিএনএর মাধ্যমে স্থানান্তরিত হয়, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম যায়, পিতামাতা থেকে তার সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয়। এই জন্য ডিএনএকে বংশগতির রাসায়নিক ভিত্তিও বলা হয়। তাহলে অতএব আমরা বলতে পারি যে ডিএনএ বংশগতীয় বস্তু। তো ডিএনএ সম্পর্কে জানার আগে আমরা শুরু করি যে নিউক্লিক অ্যাসিড থেকে আমরা শুরু করি যে নিউক্লিক অ্যাসিড কি। একটু আগে তোমাদের বলেছিলাম যে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের হয়। তো সেই প্রকারভেদের আগে আমরা দেখি যে নিউক্লিক অ্যাসিডটা আসলে কি। নিউক্লিক অ্যাসিড হচ্ছে, নিউক্লিক অ্যাসিডে তিনটা উপাদান থাকে, একটা হচ্ছে নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড। তাহলে এই তিনটা উপাদানের সমন্বয়ে যে পদার্থ গঠিত হয় বা যে যৌগিক পদার্থ গঠিত হয় এবং সেই যৌগিক পদার্থটা জীবের বংশগতির ধারাসহ বিভিন্ন বৈশিষ্ট্য বা কার্যক্রম নিয়ন্ত্রণ করে, একেই বলা হয় নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ এদের উপাদান হচ্ছে তিনটা: নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড। এই তিনটার সমন্বয়ে যৌগিক পদার্থ যদি জীবের বংশগতি সহ বিভিন্ন জৈবিক কার্যক্রমের জন্য নিয়ন্ত্রণ করে, জৈবিক কার্যক্রমের জন্য দায়ী থাকে, তাহলে সেটাকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। তাহলে তিনটা উপাদান আমরা নিউক্লিক অ্যাসিডে পেয়েছি: পেন্টোজ সুগার, নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং ফসফরিক অ্যাসিড। এখন এই পেন্টোজ সুগারের উপর ভিত্তি করে মূলত আসলে নিউক্লিক অ্যাসিডকে ভাগ করা হয়। তাহলে
এই পেন্টোজ সুগার মূলত হচ্ছে 5 কার্বন বিশিষ্ট সুগার বা 5 কার্বন বিশিষ্ট শর্করা। এখানে দুইটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, ডিঅক্সিরাইবোজ এবং রাইবোজ। তাহলে এখানে এই যে ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে 5টা কার্বন আছে, 1 2 3 4 5, 5টা কার্বন চিহ্নিত করা আছে। তাহলে 5 কার্বন বিশিষ্ট যে সুগার এটা হচ্ছে পেন্টোজ সুগার। এবং এখানে দেখো দুইটার স্ট্রাকচার মোটামুটি, দুইটা চিত্রের স্ট্রাকচার মোটামুটি সেম, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে 2 নম্বর কার্বনের ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে, অর্থাৎ ডান পাশে যে ছবিটা আছে এই রাইবোজের ক্ষেত্রে 2 নম্বর কার্বনে এখানে ওএস হাইড্রোক্সিল মূলক আছে, কিন্তু ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে কার্বনে শুধুমাত্র একটা হাইড্রোজেন আছে, অক্সিজেন নাই। তাহলে এই ডিঅক্সি মানে হচ্ছে অক্সিজেন বিহীন অবস্থা, এখান থেকে একটা অক্সিজেন ডিডাকশন হয়েছে, বাদ হয়েছে। অর্থাৎ রাইবোজ সুগার থেকে, রাইবোজ সুগারের 2 নম্বর কার্বন থেকে যদি একটা অক্সিজেন বাদ পড়ে যায় বা না থাকে, তাহলে সেই স্ট্রাকচারটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ। তাহলে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ শর্করা। এই রাইবোজ শর্করা থাকে আরএনএতে এবং ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে ডিএনএতে। দুইটাই হচ্ছে পেন্টোজ শর্করা বা পেন্টোজ সুগার। 2 নম্বর হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক বা নাইট্রোজেনাস বেস বলা হয় যেটাকে। তো নাইট্রোজেনাস বেস মূলত নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ইত্যাদি দ্বারা গঠিত এবং এটা বিভিন্ন রিং আকারে থাকে। তোমরা কেমিস্ট্রিতে এগুলো পড়বা, বায়োকেমিস্ট্রিতে। যে এখানে দেখো বাম সাইডের যে দুইটা ছবি আছে, বাম সাইডের ছবি দুইটায় 2টা করে রিং আছে, আর ডান সাইডের যে 3টা ছবি, এই 3টা ছবিতে একটা করে রিং আছে। তাহলে এই 2টা করে রিং যাদের, তারা এক ভাগে, এবং 3টা করে রিং যারা, তারা আরেক ভাগে অবস্থিত। তাহলে 2 রিং বিশিষ্ট যে নাইট্রোজেনাস বেজ, এদেরকে বলা হয় পিউরিন। অর্থাৎ 2 রিং বিশিষ্ট নাইট্রোজেনাস বেজ দুইটাই আছে এখানে, উপরেরটা হচ্ছে অ্যাডেনিন, উপরেরটা অ্যাডেনিন এবং নিচেরটা গুয়ানিন। অর্থাৎ অ্যাডেনিন এবং গুয়ানিন এই দুইটা হচ্ছে পিউরিন জাতীয় নাইট্রোজেনাস বেজ। এবং এর পরবর্তীতে আছে একটা রিং বিশিষ্ট, একটা রিং বিশিষ্ট, এখানে এদেরকে বলা হয় পাইরিমিডিন। এরা 3 ধরনের। সাইটোসিন, একবারে উপরে আছে থাইমিন, তারপরে মাঝখানে সাইটোসিন এবং নিচে গোল চিহ্নিত যেটা, সেটা হচ্ছে ইউরাসিন। তাহলে 3 ধরনের পাইরিমিডিন। এবং এই খেয়াল রাখতে হবে যে পিউরিন দুইটা, অ্যাডেনিন এবং গুয়ানিন, ডিএনএ এবং আরএনএ উভয়টাতেই থাকে, কিন্তু পাইরিমিডিন 3টার মধ্যে 2টা থাকে। ডিএনএতে একটা থাকে কমন, সাইটোসিনটা কমন, থাইমিন থাকে ডিএনএতে এবং ইউরাসিল থাকে আরএনএতে। ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ, এখানে সাধারণত ফসফরাসে 5 যোজি অবস্থা। তাহলে 5 যোজির এখানে দেখো একটা ফসফরাসের সাথে 3টা হাইড্রোক্সিল মূলক যুক্ত থাকে এবং একটা অক্সিজেন যুক্ত থাকে। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই H3PO4, এটা হচ্ছে ফসফেট গ্রুপ এবং এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের একটা উপাদান। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডের 3টা উপাদান পেলাম, নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড। এরপরে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে 2-একটা টার্ম দেখি। টার্মগুলোর মধ্যে এখানে যে সবুজ চিহ্নিত যে চিত্রটা দেখতেছো, এটা হচ্ছে অ্যাডেনিন, মানে নাইট্রোজেনাস বেস, এবং গোলাপি চিহ্নিত যে চিত্রটা দেখতেছো, যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে এই অ্যাডেনিন বা নাইট্রোজেনাস বেস এবং পেন্টোজ সুগার দুইটা এখানে একত্রিত হয়েছে, দুইটা যুক্ত হয়েছে। তাহলে এভাবে নাইট্রোজেনাস বেস আর পেন্টোজ সুগার দুইটা যখন একত্রে যুক্ত হয়ে যে স্ট্রাকচার গঠন করে, এই স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিওসাইড। ঠিক আছে, যে নাইট্রোজেনাস বেস প্লাস পেন্টোজ সুগার, এই দুইটা হচ্ছে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে যখন
একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে। দেখো এখানে পেন্টোজ সুগারের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে। এই যে পেন্টোজ সুগারের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত হয়েছে, তাহলে নিউক্লিওসাইডের সাথে যখন ফসফেট গ্রুপ যুক্ত হবে তখন এটাকে বলা হয় নিউক্লিওটাইড। ঠিক আছে, যে তিনটে উপাদান, এই তিনটে উপাদানের মধ্যে নাইট্রোজেনাস বেস এবং প্লাস পেন্টোজ সুগার ইকুয়াল টু হচ্ছে নিউক্লিওসাইড, এবং এই নিউক্লিওসাইডের সাথে যদি একটা ফসফেট গ্রুপ যুক্ত হয় তাহলে সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। এবং এই যে এই এক একটা নিউক্লিওটাইড অসংখ্য একটার সাথে আরেকটা, একটা ফসফেট, একটা নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপের সাথে আরেকটা নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপ যুক্ত হয়, এভাবে পর্যায়ক্রমে অনেকগুলো নিউক্লিওটাইড যুক্ত হতে পারে, তখন এদেরকে বলা হয় পলিনিউক্লিওটাইড। পলি মিন্স বহু, অনেকগুলা, তাহলে তখন এদেরকে বলা হয় পলিনিউক্লিওটাইড। তাহলে এখানে আমরা তিনটা টার্ম পেয়েছি, একটা হচ্ছে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড এবং পলিনিউক্লিওটাইড। এই পলিনিউক্লিওটাইডই হচ্ছে মূলত ডিএনএ। এখন কিভাবে দুইটা নিউক্লিওটাইড যুক্ত হয়, এখানে দেখো, এখানে দেখো উপরে একটা নিউক্লিওটাইড আছে, নিচে একটা নিউক্লিওটাইড আছে। এখানে এই যে বেজের স্ট্রাকচারটা এখানে দেওয়া হয় নাই, বেজের সাথে একটা পেন্টোজ সুগার, তার সাথে ফসফেট গ্রুপ। তাহলে এই যে পেন্টোজ সুগারের 1, 2, 3 নম্বর কার্বনের সাথে ওএস, এটা লাল রং চিহ্নিত আছে, এবং নিচের ফসফেট গ্রুপটার সাথে লাল রং চিহ্নিত আছে। তো এই যে 6 নম্বর কার্বনের সাথে একটা ফসফেট গ্রুপ যুক্ত থাকে, তা এই ফসফেট গ্রুপের সাথে আরেকটা নিউক্লিওটাইডের 3 নম্বর কার্বনের হাইড্রোক্সিল মূলক এখানে এক অণু পানি অপসারণ করে যুক্ত হয়। অর্থাৎ এখান থেকে দেখো এই যে OH, এই OH, এই দুইটার মধ্যে সংযোগ ঘটে। সংযোগ ঘটে কিভাবে? দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু, এটা মিলে যে পানি তৈরি করে, এবং এই একটা অক্সিজেন, এই অক্সিজেন ফসফরাসের সাথে যুক্ত, আর একটা অক্সিজেনের আরেক বাহু এখানে 3 নম্বর কার্বনের সাথে যুক্ত থাকে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে একটা নিউক্লিওটাইডের 5 নম্বর কার্বনে যুক্ত যে ফসফেট গ্রুপটা থাকে, সে ফসফেট গ্রুপের সাথে আরেকটা নিউক্লিওটাইডের 3 নং কার্বনের সাথে যে হাইড্রোক্সিল মূলক থাকে, এখানে এখনো পানি অপসারণের মাধ্যমে এখানে যুক্ত হয়। এবং যুক্ত হওয়ার জায়গায় দেখো যে ফসফরাসের উভয়ের সাথে দুইটা OH মূলক আছে, সরি স্টার মূলক। ও এগুলো তোমরা জানো, ও এর দুই দিকে দুইটা এই যে বন্ড আছে, এখানে একটা স্টার মূলক, এইদিকে একটা স্টার মূলক। অর্থাৎ এখানে দুইটা নিউক্লিওটাইড দুইটা স্টার মূলকের মাধ্যমে এখানে যুক্ত হয়েছে। এই জন্য এইখানে এই যে বন্ডটা তৈরি করছে, এই বন্ডটাকে বলা হয় ফসফোডাই স্টার বন্ড। ফসফো মিন্স এই যে মাঝখানে ফসফরাস আছে, ফসফরাস, ডাই মানে 2, স্টার মানে স্টার মূলক। অর্থাৎ ফসফরাসকে মাঝখানে রাখা দুইটা স্টার মূলক দ্বারা এখানে দুইটা নিউক্লিওটাইড যুক্ত হয়। এভাবে প্রত্যেকটা একটা নিউক্লিওটাইডের 3 নং কার্বনের সাথে অপর একটা নিউক্লিওটাইডে 5 নং কার্বনে যুক্ত হয়। এই ধারাবাহিকতাটা তোমরা মনে রাখবে। এইভাবে অনেকগুলা নিউক্লিওটাইড যুক্ত হয়। তো যখন অনেকগুলা নিউক্লিওটাইড যুক্ত হয় তখন আমরা বলি পলিনিউক্লিওটাইড। এবং এই যেভাবে যুক্ত হয় বা যে বন্ধন তৈরি করে, এই বন্ধনটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ড। এই যে এইভাবে অনেকগুলা দেখো একটার পর একটা অনেকগুলো এভাবে যুক্ত হতে থাকে। যে এখানে একটা যুক্ত হয়েছে, তারপর একটা যুক্ত হয়েছে, তারপর একটা যুক্ত হয়েছে, এভাবে পর্যায়ক্রমে যুক্ত হতে থাকে। তাহলে এভাবে একটার মধ্যে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হলে দেখা যায় যে নিচের দিকে এই যে 3 নম্বর কার্বনের সাথে কোনো কিছু যুক্ত থাকে না, আবার উপরের দিকে এখানে যেটা আছে এটা 5 নম্বর কার্বনের সাথে কোনো কিছু যুক্ত নাই, শুধুমাত্র ফসফেট গ্রুপ আছে। আচ্ছা, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। এখন আমরা আলোচনা করি ডিএনএটা কি। তোমাদের আগে বলেছি যে নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড। দুইটার স্ট্রাকচারই তিনটাই, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে যে নাইট্রোজেনাস বেস হিসেবে ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোজ, আরএনএতে থাকে রাইবোজ। আর হচ্ছে যে নাইট্রোজেনাস বেস, 4 ধরনের নাইট্রোজেনাস বেস যুক্ত থাকে। তো ডিএনএতে থাকে থাইমিন, আর আরএনএতে থাকে থাইমিনের পরিবর্তে ইউরাসিল। তো ডিএনএটা কি? ডিএনএ হচ্ছে সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল। স্বপ্রজননশীলতা হচ্ছে নিজে নিজেই সংখ্যা বৃদ্ধি করতে পারে, পরিব্যক্তিক্ষম অর্থাৎ মিউটেশনে সক্ষম।
তো মিউটেশনটা কি? মিউটেশন হচ্ছে যদি হঠাৎ করে কোনো ধরনের পরিবর্তন ঘটে, জেনেটিক লেভেলে যদি হঠাৎ কোনো পরিবর্তন ঘটে, এবং কোনো পরিবর্তন ঘটলে কি হবে, যে অংশটা পরিবর্তন ঘটছে ওই অংশটা যে ধরনের বৈশিষ্ট্যের জন্য দায়ী সেই বৈশিষ্ট্য পরিবর্তন ঘটবে। তাহলে এই পরিবর্তনটা যদি পার্মানেন্ট হয়, জেনেটিক চেঞ্জের কারণে যদি কোনো কারণে পার্মানেন্ট পরিবর্তন ঘটে, তাহলে সেই পার্মানেন্ট পরিবর্তনটাকে বলা হয় পরিব্যক্তি, বা ইংরেজিতে বলা হয় মিউটেশন। তো সজীব কোষে অবস্থিত স্বপ্রজননশীল পরিব্যক্তিক্ষম যাবতীয় জৈবিক কোষের জন্য দায়ী এবং বংশগতি বৈশিষ্ট্যের ধারক বাহক যে নিউক্লিক অ্যাসিড, তাকে আমরা বলি ডিএনএ, তাকে ডিএনএ বলা হয়। 1953 সালে আমেরিকান বায়োকেমিস্ট জেডি ওয়াটসন এবং ব্রিটিশ বায়োফিজিস্ট ফ্রান্সিস এসসি ক্রিক ডিএনএ অণু গঠনের একটা ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন। অর্থাৎ তারা এখানে আবিষ্কৃত হয় যে দুইটা সূত্রের সমন্বয়ে গঠিত ডিএনএ, দুইটা সূত্রের সমন্বয়ে গঠিত, এবং এই দুইটা সূত্র প্যাচানো অবস্থায় থাকে। এখানে যে চিত্র দেখতেছ, চিত্রে এখানে ওয়াটসন এবং ক্রিকের ছবি দেখানো আছে, এবং তার সাথে তারা যে মডেল প্রস্তাব করেছিল, এখানে যে মডেল প্রস্তাব করছে অনেকটা প্যাচানো সিঁড়ির মতো, তাদের তৈরি মডেল এই চিত্রে দেখানো হয়েছে। তো এই ওয়াটসন ক্রিকের মডেলের আলোকে আমরা ডিএনএর ভৌত গঠন নিয়ে আলোচনা করি। ডিএনএর ভৌত গঠনটা কিরকম আসলে দেখতে। তো প্রথম অবস্থা হচ্ছে 1 নম্বরে এটা দ্বিসূত্র, অর্থাৎ দুইটা সুতার, দুই দিকে দুইটা সুতার সমন্বয়ে ডাবল হেলিক্সটা ডিএনএ গঠিত হয়, এবং এটা লোহার সিঁড়ির মতো প্যাঁচানো থাকে। লোহার সিঁড়ি যেরকম প্যাঁচানো থাকে, তোমরা একটু আগে যে ছবিটা দেখানো হয়েছে, এই যে ছবিটা, এখানে যে লোহার সিঁড়ি, এটা লোহার সিঁড়ির মতো প্যাঁচানো, এরকম প্যাঁচানো থাকে। 2 নম্বরে এরা যেহেতু প্যাঁচানো অবস্থায় থাকে, এখানে যেহেতু এই যে ছবি দেখানো হয়েছে যেগুলো এরকম প্যাঁচানো অবস্থায় থাকে, তাহলে প্যাঁচানোর অবস্থায় এই যে দেখো দুই দিকে এক লাইনে নীল চিহ্নতে যে নীল রঙের যে চিত্র, পেন্টোজ সুগার, এগুলা এই যে পেন্টোজ সুগার গুলো এক লাইনে আছে এবং দুই দিকে দুই লাইনে আছে। তো এইগুলাকে সিঁড়ির হাতলের সাথে তুলনা করা হয়েছে। দুই দিকের যে হাতল, সিঁড়িতে যে হাতল তৈরি করা হয়, সেই হাতলের সাথে তুলনা করা হয়েছে এই যে পেন্টোজ সুগারটাকে। এবং পেন্টোজ সুগারটা নাইট্রোজেনাস বেস দ্বারা যুক্ত থাকে, এই যে দুই দিকে নাইট্রোজেনাস বেস আছে, এবং নাইট্রোজেনাস বেস সাধারণত হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে। তাহলে এই যে হাইড্রোজেন বন্ড যুক্ত যে নাইট্রোজেনাস বেস, এটাকে তুলনা করা হয়েছে সিঁড়ির ধাপের সাথে। সিঁড়ির যে ধাপগুলো থাকে প্রত্যেকটা সিঁড়ি, তার সাথে এগুলার তুলনা করা হয়েছে। তাহলে যে এটাকে একটা সিঁড়ির সাথে পেঁচানো সিঁড়ির সাথে তুলনা করা হয়েছে, এবং সিঁড়ির হাতল হচ্ছে পেন্টোজ সুগার, এবং নাইট্রোজেনাস বেস হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়ে তিন নম্বরে সূত্র দুইটি বিপরীতমুখী। এইখানে দেখো তোমাদের যে বলছিলাম 5 প্রাইম টু 3 প্রাইম, তাহলে 5 এবং 3 কি? 5-3 বুঝতে হলে এই যে স্ট্রাকচারটা দেখো, তোমাদের একটু আগে দেখাইছি যে কিভাবে নিউক্লিওটাইডগুলো একটার সাথে একটা যুক্ত থাকে। একটা পেন্টোজ সুগারের 3 নং কার্বনের সাথে অপর একটা পেন্টোজ সুগারের 5 নং কার্বন যুক্ত থাকে, যার ফলে এক প্রান্তের 5 নং কার্বন, এই প্রান্তে আর কোনো নিউক্লিওটাইড থাকে না, এবং আরেক প্রান্তে 3 নং কার্বনের সাথে কোনো নিউক্লিওটাইড যুক্ত থাকে না। তাহলে যে প্রান্তে 5 নং কার্বন মুক্ত থাকে, কোনো নিউক্লিওটাইড যুক্ত থাকে না, সেই প্রান্তকে বলা হয় 5 প্রাইম, এবং যে প্রান্তে 3 নং কার্বন মুক্ত থাকে সেটাকে বলা হয় 3 প্রাইম প্রান্ত। তাহলে এদিকে 5 প্রাইম, এদিকে 3 প্রাইম, আর এদিকে দেখো উল্টা দিক 3 প্রাইম 5 প্রাইম, অর্থাৎ এটা উল্টা দিকে যুক্ত হয়। এবং এখানে দেখো সবগুলো কিন্তু সমদূরত্বে অবস্থান করে, যে পেন্টোজ সুগার, তারপরে পিউরিন, এই যে দুইটা পেন্টোজ সুগারের মধ্যে, অর্থাৎ হচ্ছে যে দুইটা সূত্র থাকে, সূত্র দুইটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা সমান থাকে, রেল লাইনের মতো সমদূরবর্তী।
4 নম্বরে হচ্ছে যেটা একটু আগে তোমাদের বললাম যে একটা যে পেন্টোজ সুগারের 1 নং কার্বনের সাথে যুক্ত থাকে নাইট্রোজেনাস বেস, 3 নং কার্বনের সাথে যুক্ত থাকে আর একটা নিউক্লিওটাইড এবং 5 নং কার্বনের সাথে যুক্ত থাকে আর একটা নিউক্লিওটাইড পূর্ববর্তী পরবর্তী। তাহলে এই কার্বনের নম্বরগুলো মনে রাখতে হবে যে 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত থাকে, 3 নম্বর কার্বনের সাথে একটা নিউক্লিওটাইড যুক্ত থাকে এবং 5 কার্বনের সাথে 5 নম্বর কার্বনের সাথে আরেকটা নিউক্লিওটাইড যুক্ত থাকে। কিন্তু দুই প্রান্তে যখন থাকে তখন যে কোনো এক প্রান্ত খালি থাকবে, হয় 5 প্রান্ত খালি থাকবে অথবা 3 প্রান্ত খালি থাকবে। তো 5 প্রান্ত খালি থাকলে আমরা 5 প্রাইম বলি এবং 3 প্রান্ত খালি থাকলে আমরা 3 প্রাইম বলে থাকি। এখন মাঝখানে যে নাইট্রোজেনাস বেস যুক্ত হয়, নাইট্রোজেনাস বেসের ক্ষেত্রে দেখো এখানে থাইমিন এডেনিন যখন যুক্ত হয়েছে তখন এখানে দুইটা বন্ধনী, তাহলে থাইমিন এডেনিন যুক্ত হয় দুইটা বন্ধনী দ্বারা, দুইটা হাইড্রোজেন বন্ধনী দ্বারা, এবং সাইটোসিন গুয়ানিন এরা যুক্ত হয় 3টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা। ঠিক আছে, তাহলে যখন থাইমিন এডেনিন যুক্ত হবে টিএ, যখন সংক্ষেপে যদি বলি টিএ যখন যুক্ত হবে দুইটা হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়, এবং সাইটোসিন গুয়ানিন যখন যুক্ত হয় তখন 3টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত হয়ে থাকে। এরপরে প্রত্যেকটা ডিএনএ এরকম প্যাঁচানো থাকে, তাহলে এখানে প্রত্যেকটা প্যাচ যে এক প্যাচ থেকে আরেক প্যাচের দূরত্ব, যে এখান থেকে যদি শুরু করে এই পর্যন্ত এক প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম, এবং প্রত্যেকটা প্যাচে 10টা করে নিউক্লিওটাইড থাকে। ঠিক আছে, তাহলে একটা প্যাচের দূরত্ব হচ্ছে 34 অ্যাংস্ট্রম এবং প্রত্যেকটা প্যাচে 10টা করে নিউক্লিওটাইড জোড় থাকে। তাহলে একটা এক জোড়া নিউক্লিওটাইডের দূরত্ব কতটুকু হবে বা এদের প্রস্থ কতটুকু হবে? এটা সহজ হিসাব, যেহেতু 10টা প্যাচ থাকে 10 দিয়ে আমরা 34কে যদি ভাগ করি তাহলে কি হবে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে প্রত্যেকটা নিউক্লিওটাইড জোড়ের প্রস্থ বা যাই বলো বা দূরত্ব বলো সেটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। তাহলে প্রত্যেক জোড়াগুলো পরস্পর থেকে 3.4 অ্যাংস্ট্রম দূরত্বে অবস্থিত। এবং হেলিক্সের ব্যাস, এই যে প্যাঁচানো অবস্থায় থাকে সেই প্যাচের যে ব্যাস, এরকম প্যাঁচানো অবস্থায় যখন থাকে তখন প্যাচটা একটা বৃত্তের মতো তৈরি করে, সেই বৃত্তের ব্যাস হচ্ছে 20 অ্যাংস্ট্রম। এবং এই প্যাচের বেলায় তোমরা যদি একটা রশির প্যাচও খেয়াল করো যে উঁচু নিচু অবস্থা থাকে, কোথাও উঁচু থাকে কোথাও নিচু থাকে, তাহলে যে গভীর যে অবস্থাটা থাকে সেটাকে বলা হয় মেজর গ্রুপ, গভীর খাঁজ, আর একটা হচ্ছে অগভীর খাঁজ। তাহলে যেটা গভীর খাঁজ তাকে বলা হয় মেজর গ্রুপ এবং অগভীর খাঁজ তাকে বলা হয় মাইনর গ্রুপ। তো এ হলো আমাদের মোটামুটি ডিএনএর রাসায়নিক গঠন এবং ভৌত গঠন। রাসায়নিক গঠন হচ্ছে যে ডিএনএর 3টে উপাদান, নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার, ফসফেটিক অ্যাসিড, এই 3টে উপাদানের সমন্বয়ে ডিএনএ গঠিত হয়। তো সেটা হচ্ছে রাসায়নিক গঠন। আর ভৌত গঠন আমরা আলোচনা করলাম যে জেডি ওয়াটসন এবং ক্রিকের সূত্র অনুযায়ী। এখন আমরা দেখব যে ডিএনএ এর কাজ কি, ডিএনএ কি কি কাজ করে থাকে। তো ডিএনএ ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে এবং বৈশিষ্ট্যের ধারক হিসেবে কাজ করে। কারণ আমরা জানি যে নিউক্লিয়াসের যে উপাদানগুলো আছে উপাদানের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের ভিতর ডিএনএ থাকে। মূলত ডিএনএ এবং বিভিন্ন ধরনের প্রোটিন মিলে ক্রোমোজোম গঠন করে। তাহলে ক্রোমোজোমের গাঠনিক উপাদান হচ্ছে ডিএনএ। তারপর এটি দেহের সকল ধরনের বৈশিষ্ট্য, আমাদের চোখের রং, চুলের রং, হাঁটা চলা, কে উঁচু কে নিচু, সবগুলাই হচ্ছে ডিএনএ নির্ধারণ করে। এরপর হচ্ছে ডিএনএ প্রোটিন সংশ্লেষণ করে। ট্রান্সলেশন প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে ডিএনএ থেকে প্রোটিন সংশ্লেষিত হয় এগুলো আমরা পরের লেকচারে দেখব। তো এগুলোর সকল ধরনের বৈশিষ্ট্য ডিএনএ নিয়ন্ত্রণ করে। তো ডিএনএ প্রোটিন সংশ্লেষণ নিয়ন্ত্রণ করে। এরপরে
ডিএনএ অনুলিপন প্রক্রিয়ায় জাতিসত্ত্ব অটুট রাখে। অনুলিপন প্রক্রিয়া হচ্ছে রেপ্লিকেশন প্রক্রিয়া, অর্থাৎ একটা থেকে আরেকটা তৈরির যে প্রক্রিয়া, এই তৈরির প্রক্রিয়ার মাধ্যমে জাতির যে বৈশিষ্ট্য, জেনেটিক্যালি যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো অক্ষুণ্ণ থাকে। কিভাবে থাকে এগুলো আমরা পরে আলোচনায় দেখব। এরপর জীবের যত ধরনের বিপাকীয় কার্যাবলী, আমাদের শ্বসন, রেচন, যত ধরনের বিপাকীয় কার্যাবলী আছে, এগুলো মূলত ডিএনএ ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন করে, তারপর সেখান থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে, সেখান থেকে এনজাইম তৈরি হয়। এই বিভিন্ন ধরনের এনজাইমের মাধ্যমে এই প্রক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে। এছাড়া ডিএনএ প্রজাতি শনাক্তকরণে বিশেষ ধরনের ভূমিকা রাখে। আচ্ছা, এরপরে আমরা দেখি আরএনএ। শেষ করে না, রেকর্ড করি না। আচ্ছা, এরপর আমরা আরএনএ দেখি। আরএনএ ডিএনএ গঠন প্রায় সেম। ডিএনএটা দ্বিসূত্রক থাকে এবং আরএনএ একসূত্রক থাকে। এখানেও নিউক্লিওটাইডগুলো ওইভাবে একইভাবে পর্যায়ক্রমিকভাবে যুক্ত হয়, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে কি, যে পেন্টোজ সুগারের ক্ষেত্রে, ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে রাইবোজ থাকবে, আর নাইট্রোজেনাস বেজের ক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। তো যে নিউক্লিক অ্যাসিডের পলিনিউক্লিওটাইডের মনোমার এককগুলোতে গাঠনিক উপাদান হিসেবে রাইবোজ সুগার এবং বিশেষ ক্ষারক হিসেবে ইউরাসিল থাকে, তাকে আরএনএ বলে, যেটা আমরা তোমাদের বললাম। এখানে দেখো, এটা একটা আরএনএ ছবি দেওয়া আছে। কিন্তু অনেক সময় হয় কি, যে যদি ওরা একসূত্রক থাকে, কিন্তু অনেক সময় এরকম প্যাচ খেয়ে যেতে পারে। তো এরকম প্যাচ খেয়ে গেলে অনেক সময় ওখানে হাইড্রোজেন বন্ড তৈরি হয়, দ্বিসূত্রকের মতো অবস্থাটা তৈরি হয়। অর্থাৎ ডিএনএ যেভাবে দ্বিসূত্রক অবস্থায় থাকে, এরকম অনেক ক্ষেত্রে তৈরি হয়, কিন্তু এটা আসলে ডিএনএ না। অনেক সময় দেখতে ডিএনএর মতো মনে হয়, কিন্তু ডিএনএ হবে না, এটা পরীক্ষা করলে বোঝা যায়। তো সাধারণত কোষের 90% আরএনএ সাইটোপ্লাজম এবং 10% আরএনএ নিউক্লিয়াসে থাকে। আরএনএর ম্যাক্সিমামটাই থাকে হচ্ছে সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসে খুব কম পরিমাণেই থাকে। আর ডিএনএটা হচ্ছে উল্টাটা, ম্যাক্সিমামটাই নিউক্লিয়াসে থাকে আর অল্প পরিমাণে। আচ্ছা, এই চিত্রগুলো দেখো তোমরা। আরএনএর চিত্র, আরএনএ যেভাবে তোমাদের স্ট্রাকচারগুলো বলছিলাম, যে এখানেও সেম, যে 3 নম্বর কার্বনের সাথে আরেকটা ফসফরাইড, আরেকটা নিউক্লিওটাইড যুক্ত হয়। এখানে 1 নম্বর কার্বনের সাথে নাইট্রোজেনাস বেস যুক্ত হয়। তো সেম ডিএনএটা যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে আরএনএটা বুঝতে সুবিধা হবে। তো আরএনএর 5 ধরনের আছে, এটা আমি একটু সংক্ষেপে বলে যাই। যে কাজ ও ভৌত গুণাবলীর উপর ভিত্তি করে 4 ধরনের আরএনএ আছে। 1 নম্বর হচ্ছে আরআরএনএ, এমআরএনএ, সরি মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার মানে বার্তাবাহক, বার্তা বহন করে। অর্থাৎ এরা কি করে, যে ট্রান্সক্রিপশনের সময়, ট্রান্সক্রিপশন করার জন্য বা আরএনএ তৈরির জন্য যে সমস্ত সংকেতগুলো দরকার হয়, সেই সংকেতগুলো এক স্থান থেকে আরেক স্থানে পরিবহন করে। ট্রান্সলেশনের সময় প্রোটিন সংশ্লেষণের সাস হিসেবে কাজ করে। এগুলো আমরা যখন ট্রান্সলেশন করব তখন এগুলো আমরা দেখব, এখানে আমরা বিস্তারিত আর দেখব না। এরপর হচ্ছে ট্রান্সফার আরএনএ, এগুলো ট্রান্সফার করে, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। কাকে নিয়ে যায়? অ্যামাইনো অ্যাসিডকে। অ্যামাইনো অ্যাসিডকে ধরে প্রোটিন সংশ্লেষণের স্থানে এরা নিয়ে যায়, অর্থাৎ ট্রান্সফার করে, এই জন্য বলা হয় টিআরএনএ। এরপর হচ্ছে আরআরএনএ, অর্থাৎ রাইবোসোমাল আরএনএ। রাইবোসোমাল আরএনএ হচ্ছে যে রাইবোসোমে অবস্থিত আরএনএ, রাইবোসোমের সাথে যুক্ত অবস্থায় যে আরএনএ থাকে তাদেরকে রাইবোসোমাল আরএনএ বলে। এবং 80%ই যত আরএনএ থাকে তার 80%ই রাইবোসোমের সাথে যুক্ত থাকে। এছাড়াও কিছু আছে মাইনর আরএনএ, এগুলো হচ্ছে যে সাইটোপ্লাজমে বিভিন্ন ক্ষুদ্রাঙ্গের সাথে যুক্ত থাকে, কিছু নিউক্লিয়াসের সাথে থাকে, কিছু মাইটোকন্ড্রিয়ার সাথে থাকতে পারে। এগুলো হচ্ছে মাইনর আরএনএ। 5 নম্বর হচ্ছে জেনেটিক আরএনএ। আমরা যা ইতিপূর্বে আলোচনা যেটা জেনেছি সেটা হচ্ছে ডিএনএ বংশগতি বস্তু হিসেবে কাজ করে, অর্থাৎ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। বংশগতির বৈশিষ্ট্য যতগুলো আছে সবগুলা ডিএনএ ধারণ করে এবং পরিবহন করে, স্থানান্তর করে, এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে নিয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আছে যে আরএনএ বংশগতি বস্তু হিসেবে কাজ করে। যেমন এখানে ছবি দেখতে পাচ্ছ একটা টিএমবি
বা টোবাকো মোজাইক ভাইরাস। তো টিএমভি হচ্ছে একটা উদ্ভিদ ভাইরাস, এবং তোমরা যখন ভাইরাস পড়বে তখন দেখবা যে উদ্ভিদ ভাইরাসে শুধুমাত্র আরএনএ থাকে, ডিএনএ থাকে না, যার ফলে এদের বংশগতি বস্তু হিসেবে আরএনএটাই কাজ করে। তো আরএনএর কাজ হচ্ছে, আরএনএর প্রধান কাজ প্রোটিন সংশ্লেষণ করা, তারপর হচ্ছে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড স্থানান্তর করে, যেটা বললাম, আরআরএনএ রাইবোনিউক্লিওপ্রোটিন গঠন করে, এমআরএনএ ডিআরএনএ থেকে বার্তা বহন করে, অর্থাৎ প্রত্যেকটার কাজ এরকম আলাদা আলাদা। তো তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দেব, সেটা হচ্ছে আমরা ডিএনএ এবং আরএনএ নিয়ে এখানে মোটামুটি আলোচনা করা হচ্ছে। তোমরা এই ডিএনএ এবং আরএনএর মধ্যে কি কি পার্থক্য তাহলে আমরা পেলাম, সেই পার্থক্যগুলো তোমরা ভাষায় অনুশীলন করবে। এবং এখানে একটা পার্থক্যের ছক দেখাই দিই। এই যে ভৌত বৈশিষ্ট্যগুলো, 8টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমরা ডিএনএ এবং আরএনএর পার্থক্যগুলো লিখে রাখবা। কমেন্টে লিখে সেই ছবিটা কমেন্টে পাঠিয়ে দিতে পারো আমাদের, অথবা মেসেঞ্জারে পাঠিয়ে দিতে পারো। তো বৈশিষ্ট্যগুলো কি কি আছে, যে ভৌত গঠনের মধ্যে কি ধরনের পার্থক্য আছে, রাসায়নিক গঠনের মধ্যে কি ধরনের পার্থক্য আছে, তারপর কত ধরনের প্রকারভেদ, ডিএনএ কত প্রকার, আরএনএ কত প্রকার, উৎপত্তি, ডিএনএ কোন জায়গা থেকে উৎপত্তি হয়, আরএনএ কোন জায়গা থেকে হয়, কে কোথায় অবস্থান করে, তাদের প্রধান কাজ কি, সবগুলো কাজ না, প্রধান কাজগুলো কি, বংশগতিতে এদের ভূমিকাটা কি, এবং এদের আণবিক ওজন কার কতটুকু, এগুলো যদি তোমরা একটা মোটামুটি বই, তোমাদের যে বই আছে বইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবে, বইগুলো নিয়ে ঘাটাঘাটি করলেই তোমরা এগুলা একটা ছক তৈরি করতে পারবে, এবং আশা করি সেগুলো মেসেঞ্জারে পাঠিয়ে দেবে অথবা কমেন্টে দিয়ে দিতে পারো ছবি তুলে। তো সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ সবাইকে।